আমি তখন ক্লাস 11-এ পড়ি। এডুকেশন সাবজেক্টটা পড়ার জন্য আমার বাড়ি থেকে বেশ খানিকটা পথ হেঁটে সুচেতা নগর নামে একটা জায়গায় একটা আন্টির বাড়িতে আমরা 3 বন্ধু পড়তে যেতাম। আমরা ঠিক সন্ধ্যে 6টার সময় পড়তে যেতাম, আর ফিরতে ফিরতে সন্ধ্যা 7:30, কখনো 8টা, আবার কখনো 8:30ও বেজে যেত। আমি আর পম্পা আমরা দুজনে একসঙ্গে পড়তে যেতাম আন্টির বাড়িতে। শুধুমাত্র সুস্মিতা আমাদের মতো এডুকেশন নয়, আন্টির কাছে সাবজেক্টও পড়তো, তাই ও আমার আগেই আন্টির বাড়িতে পড়তে চলে যেত। যেহেতু ওর অন্য কোনো সাবজেক্টগুলি পড়ানো আন্টি 5টা থেকে শুরু করে দিত, তাই ও আমাদের আগেই পড়তে চলে যেত। যতই আমরা আলাদা পড়তে যাই না কেন, আসতাম কিন্তু 3 জনে একসঙ্গে। একদিন সুস্মিতা আমাদের দুজনকে বলল, তোরা ছুটির পর আমার সাথে একটা জায়গায় যেতে পারবি? তা আমরা বললাম, কোথায়? ও বলল, এই পূর্বাচলের দিকে। আমি তখন বললাম, হ্যাঁ রে, বাড়ি ফিরে যেতে দেরি হবে না তো? ও বলল, না, বেশি দেরি হবে না, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে ওখান থেকে বাড়ি চলে যাব। আমরা দুজনেই বললাম, ঠিক আছে চল। যথারীতি ছুটি হওয়ার পর আমরা 3 জন পূর্বাচলের দিকে যাওয়া শুরু করলাম। একটা গুলির পথ দিয়ে সুস্মিতা আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে। আমি যেতে যেতে ভাবছি, কি জানি কখন বাড়ি ফিরবো। ঠিক তখনই পম্পা আমাকে জিজ্ঞেস করলো, কি রে নিশা, তুই এদিকে আগে কখন এসেছিস? আমি বললাম, না রে, এই রাস্তাগুলো আমারও অচেনা। সুস্মিতাকে তখন বললাম, কি রে, তুই আসলে কোথায় যাচ্ছিস সেটা বলতো? তখন থেকে শুধু হেঁটেই যাচ্ছে। ও আমার কথা শুনে বলল, এই তো সামনে একটা দোকান আছে, সেইখানে। কিছুটা রাস্তা এগিয়ে যেতে দেখলাম একটা গলির রাস্তা শেষ হয়ে আরেকটা গলির রাস্তা শুরু হবে। ঠিক সেই রাস্তাটার কর্নারে একটা ইমিটেশন জুয়েলারির দোকান আছে। সেখান থেকে সুস্মিতা কিছু জিনিসপত্র ভর্তি একটা পকেট নিয়ে বেরিয়ে এলো। আমরা দুজনে একটু দূরে দাঁড়িয়েছিলাম। মনে হলো আগেই অর্ডার দেওয়া উচিত ছিল, শুধু ও জিনিসটা আজ নিতে দোকানটাতে এসেছিল। তা এবার আমরা 3 জনে ওই একই গলির রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরছিলাম। তখন বাজে সন্ধ্যা 7:45। দেখলাম আমার হাত ঘড়িটায় 7:45 বাজে। গলির রাস্তাটা বেশ শুনশান, নিস্তব্ধ। চারিদিকে এত বড় বড় বাড়ি থাকলেও কেমন যেন চারিদিকটা ভয়ঙ্কর লাগছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন রাত 10টা বাজে বা 10:30 বেজে গেছে। এবার আমি ওদের বললাম, এই তোরা তাড়াতাড়ি পা চালিয়ে চল তো। কিছুক্ষণ পর রাস্তাটার ঠিক ডান দিকে একটা বড় পার্ক আমার চোখে পড়লো। একটু আগে তো এই রাস্তাটা দিয়ে গেলাম, তখন তো দেখতে পাইনি। মনে মনে ভাবলাম আমি, পরে চিন্তা করে দেখলাম হয়তো সেইভাবে খেয়াল করিনি, তাই হয়তো দেখতে পাইনি। দেখলাম পার্কটাতে বড়দের জন্য একটা দোলনা আছে, ছোটদের জন্য দোলনার আলাদা ব্যবস্থা আছে, স্লিপার রয়েছে, কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। আর পার্কটার মধ্যে বড় সড়ো বসবার একটা বড় বেদি করা আছে। পম্পা বলল, চল নিশা, একটু দোলনাতে চড়ে আসি, কতদিন দোলনায় চড়ি না, আর এইখানে কত সুন্দর বড়দের দোলনার চড়ার ব্যবস্থা রয়েছে, চল না প্লিজ, চল না। আমি বললাম, না রে, অন্য একদিন আসবো, আজ বাড়ি যাই, চল। একই ঘড়িতে 8:20 হয়ে গেছে। এরপর যদি দোলনাতে চড়তে বসি তাহলে অনেক রাত হয়ে যাবে। পম্পা আবার বলতে শুরু করলো, এই নিশা চল না রে, বেশিক্ষণ চড়বো না, এই একটুখানি, প্রমিস বলছি। আমি অগত্যা বললাম, ঠিক আছে চল। তখন আমি, পম্পা আর সুস্মিতা 3 জনেই পার্কের মধ্যে ঢুকে পড়লাম। দেখলাম পার্কের আশেপাশে বড় বড় বাড়ি রয়েছে, কিন্তু পার্কের জায়গাটায় আসতে কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তারপর পার্কের ঠিক বিপরীতে একটা একতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা বড়ই অদ্ভুত ছিল। অদ্ভুত কথাটা এই জন্য বললাম কারণ বাইরের দিক দিয়ে বাড়িটা যখন দেখছিলাম তখন দেখলাম বাড়িটা পুরো ঘুটঘুটে অন্ধকার। বাড়িটা দেখে মনে হলো কেউ থাকে না এখানে, আর দরজা জানালাগুলো ভাঙাচোরা। এতক্ষণ ধরে আমি পার্কে দাঁড়িয়ে শুধুই বাড়িটাকে দেখছিলাম। হঠাৎ একজনের ডাকে আমার হুঁশ ফিরল। আমি দেখলাম পম্পা আমায় ডাকছে দোলনায় চড়ার জন্য। আমি বললাম, আসছি দাঁড়া। বলে আমি আর পম্পা দুজনে মিলে দোলনা চড়তে লাগলাম। বেশ ভালো লাগছিল। ছোটবেলার কথা নিয়ে দোলনা চড়তে চড়তে দুজনে আলোচনা করছিলাম যে বিকেল হলেই মা আমাকে পার্কে নিয়ে যেত, কত ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তাদের সাথে খেলা করতাম। তাই এই বিষয় নিয়ে দুজনে কথা বলতে বলতে কতক্ষণ যে পেরিয়ে গেছে আমার কোনো খেয়ালই ছিল না। হঠাৎ আমার লক্ষ্য পড়ল ওই একতলা বাড়িটার ছাদের দিকে, যেটা দেখলাম
সেটা দেখার পর আমার সারা শরীর হিম হয়ে গেল ভয়। আর আমার মনে হলো আমার সারা শরীর অজস্র ঘাম দিয়ে ঝরে যাচ্ছে। আমার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। আমি দেখলাম বাড়িটার ঠিক গায়ে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, আর ছাদের কোণে কে একজন দাঁড়িয়ে আছে। জায়গাটা এতটা অন্ধকার যে আমি দূর থেকে দেখছি, তাই আমার মনের ভুল ভেবে বিষয়টাকে বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু ভুলটা ভাঙল কিছুক্ষণ পর। হঠাৎ মনে হলো কটা বাজে। চট করে হাত ঘড়িটার দিকে তাকালাম, দেখি চমকে উঠলাম। রাত 9:45। এত রাত হয়ে গেছে বুঝতেও পারিনি। আমি তখন পম্পা আর সুস্মিতাকে বললাম, শিগগিরই বাড়ি চল, কটা বাজে খেয়াল আছে? বলেই দোলনা থেকে নেমে পড়লাম। দোলনাটাকে একদম থামিয়ে তারপর 3 জন পার্ক থেকে বেরিয়ে গেলাম। হঠাৎ আমার কানে এলো, আমি যে দোলনায় বসে চড়ছিলাম সেই দোলনাটা আপনা আপনি নড়ছে, বেশ জোরে জোরে নড়ছে। প্রথমে ভাবলাম এক্ষুনি নেমেছি, তাই হয়তো বা এমন হচ্ছে। কিছুক্ষণ পর ভাবলাম আমি তো দোলনা থেকে পুরোই নেমে পড়েছি, তাহলে এতক্ষণও কেন সেটা থামছে না? কি বিভৎস রকমের ক্যাচ ক্যাচ সে আওয়াজ, কি অদ্ভুত শুনতে লাগছিল। তখন আমি দেখলাম পম্পা আর সুস্মিতা অনেকটাই এগিয়ে গেছে। আমিও তাড়াতাড়ি পা চালিয়ে ওদের সাথে আবার চলতে শুরু করলাম। বাড়ি আসতেই মা বলল, হ্যাঁ রে, কটা বাজে ঘড়িতে সময় দেখেছিস? আর দেরি হলো কেন আজকে? কি হয়েছে? হ্যাঁ, আন্টি তো কখন ছুটি দিয়েছে, তা এত দেরি হওয়ার কারণ কি? কি করছিলি সত্যি করে বল, তুই 3টা এতক্ষণ মিলে কি করছিলি? মাকে সব সত্যি কথাগুলো খুলে বললাম। মা শুধু একটা কথাই বলল, আর কোনোদিন এত দেরি করে যেন বাড়িতে ফেরা না হয়, আর কোনোদিন এরকম অচেনা অজানা জায়গায় রাত বিরাতে যাবি না বলে দিলাম। কিন্তু মা কেন জানি না আজ আমার মনে হলো আমি ওই একতলা বাড়িটার ছাদের কোনো এক জায়গায় একটা বাচ্চা মেয়েকে দেখেছি। মা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেল। এই প্রশ্নটা মনে নিয়ে আবার আগের মতো চলতে শুরু করলো দৈনন্দিন জীবন আমার। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন সুস্মিতা আমাদের এসে গল্প করছে, এই জানিস তোরা, আমার মা গতকাল ওই পার্কের কাছ থেকে আসছিল। পম্পা বলছে, কোন পার্কটা? আমরা সেদিন কোন পার্কে চড়তে গিয়েছিলাম সেই পার্কটা। সুস্মিতা বলল, হ্যাঁ নিশা, তুই ঠিক বলেছিস। আমি এবার বললাম, এবার বল কি হয়েছে? আরে আমার মা এই 10টা হবে, তখন আমার নাম ধরে মাকে কে যেন পিছন দিক থেকে ডাকছে। মা না দাঁড়িয়ে জোরে জোরে হেঁটে রাস্তা দিয়ে চলে এসেছে। পরে সুস্মিতার মা ওই পার্কের থেকে কিছু দূরে মেয়ে বাড়িটায় সেদিন গিয়েছিল। তাদেরকে কথায় কথায় জিজ্ঞেস করে, তোমাদের বাড়ি থেকে একটু এগিয়ে যে পার্কটা আছে, পার্কটা যেমন কেমন জানি অদ্ভুত, তেমনি পার্কের সামনের বাড়িটাও খুবই অদ্ভুত। তখন ওই বাড়ির ভদ্রলোক মানে দুলালবাবু বললেন, হবে নাই বা কেন? পার্কের সামনে যাদের এই একতলা বাড়ি আছে ওখানে কেউ থাকে না, ওই বাড়িটা এখনো ফাঁকা পড়ে আছে। সুস্মিতার মা জিজ্ঞেস করলেন, কেন? দুলালবাবু ওই বাড়িতে স্বামী স্ত্রী আর তাদের একমাত্র মেয়ে তিতলিকে নিয়ে ওই বাড়িটায় থাকতো। বাচ্চা মেয়েটা বেশ মিশুকে ছিল, পার্কে যত বাচ্চা আসতো তাদের সঙ্গে বেশ মিলেমিশে খেলতো। কিন্তু একদিন একটা বাচ্চা মেয়ের সাথে খেলতে খেলতে মারামারি হয়। তারপর থেকে মেয়েটা ওদের ছাদ থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখতো যে পার্কে সবাই খেলা করছে। ও অনেকবার মাকে বলেছিল পার্কে খেলতে দেওয়ার জন্য, কিন্তু ওর মা কোনোভাবেই সে পার্কে ওকে এক পাও বের হতে দেবে না। তাই ওই মেয়েটা ওই ছাদে একা একা খেলা করতো। ওই খেলা করতে করতে খেয়াল করেনি কখন পা স্লিপ করে ছাদ দিয়ে পড়ে মারা যায়। সেই শোকে ওর মাও কেমন জানি পাগল হয়ে গিয়েছিল। তিতলির বাবার সাথে আমার একদিন রাস্তায় দেখা হয়। তিতলির বাবা আমাকে বলল, দুলালবাবু, মেয়েটা আমাদের এখানে আর টিকতে দিবে না। দুলালবাবু বললেন, কেন? এমন বলছেন কেন প্রতাপবাবু? মেয়েটার বাবার নাম প্রতাপ রয়। তখন প্রতাপবাবু বললেন, জানেন কালকে রাতে কি হয়েছে? আপনি জানেন? আমার স্ত্রী অসুস্থ, ওকে খাইয়ে আমি আমার ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি, আর আমিও শুয়ে পড়েছি। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়েছি, দেখছি কেউ যেন কাঁদছে, কারোর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। শুনে মনে হলো আমার তিতলির আওয়াজ, কাঁদছে। ও আমাকে বলছে, বাবা আমার খুব কষ্ট হচ্ছে মাকে ছাড়া থাকতে, মাকে আমার সাথে থাকতে দেবে? এই ছিল আরেকটি রহস্যময় ভৌতিক ঘটনা। কেমন লাগলো ঘটনাটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ঘটনাটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং লাস্টে খুবই বেশি একটা ধাক্কার একটা বিষয় আছে। কেননা যে মেয়েটা মারা গিয়েছে সেই ছোট্ট মেয়েটা এখন আবারও ফিরে এসেছে
তার মাকে নিয়ে যেতে। অদ্ভুত একটা ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটি অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন।